আলোর ব্যতিচার সমান বিস্তার এবং সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে আলোর তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে তাকে আলোর ব্যতিচার বলে। ধরি y1 = a sin 2 pi by lambda। বলা দরকার নাই, ওইগুলা বলা দরকার নাই। Yes, sir. গঠনমূলক ব্যতিচার উজ্জ্বল আলোর সত্য। এক্ষেত্রে তরঙ্গদ্বয় সমদশায় মিলিত হয় এবং লব্ধি বিস্তার সর্বোচ্চ হয়, অর্থাৎ a = +-2a। এক্ষেত্রে পথ পার্থক্য x2 - x1 = n ল্যামডা। আচ্ছা, এখানে আরেকবার বলো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কি? স্যার x2 - x1 = n ল্যামডা। পথ পার্থক্য সমান n ল্যামডা, এটা কোন কন্ডিশনের শর্ত? স্যার গঠনমূলক উজ্জ্বল আলোর সত্য স্যার। a = দশা পার্থক্য কত? স্যার 2n ল্যামডা। পাই। সরি স্যার, পাই স্যার। ওকে, ধ্বংসাত্মক বা অন্ধকার? ধ্বংসাত্মক বা অন্ধকারের স্যার পথ পার্থক্য হলো স্যার 2n ± 1 2n ± 1। পথ পার্থক্য 2n ± 1 ল্যামডা বাই 2। ওকে, দশা পার্থক্য? আচ্ছা 2n ± 1 পাই। 2n ± 1 পাই। কৌশিক মৃধা আছো ক্লাসে? কৌশিক, এই কৌশিক কি ক্লাসে নাই আজকে? কৌশিক, রায়ানুল নাই মনে হয় স্যার, আজকে দেখি না তো। জি স্যার। রায়ানুল, জি স্যার। তুমি বলো ব্যতিচার কাকে বলে, কিভাবে ব্যতিচার পাওয়া যায়? স্যার সমান আলোর ব্যতিচার স্যার সমান বিস্তার এবং সমান তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে আলোর তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটে তাকে আলোর ব্যতিচার বলে স্যার। উপরিপাতন ব্যাপারটা কি? স্যার একটার উপর আরেকটাকে স্যার ফেলা আর কি স্যার। আচ্ছা, তাহলে এরকম দুইটা তরঙ্গ তুমি কি কি ধরেছিলা? স্যার y1 = a sin 2 pi by lambda into ct - x1, আর একটা হচ্ছে স্যার ct - x2। আচ্ছা, মিস্টার সালেক তুমি বলো x1 এবং x2 দিয়ে কি বোঝানো হচ্ছে? স্যার দূরত্ব। দূরত্ব, কিসের দূরত্ব? স্যার ওই তরঙ্গ মুখের দূরত্ব। আচ্ছা, মিস্টার সালেক তুমি বলো সুসংগত উৎস কি? স্যার সুসংগত উৎস হচ্ছে এমন দুইটা উৎস যে এই দুইটা উৎস থেকে উৎপন্ন তরঙ্গের বিস্তার, কম্পন অর্থাৎ সমদশা সম্পন্ন সবকিছুই একই হবে। ওকে, মুগ্ধ আছো ক্লাসে? মুগ্ধ, জি স্যার। তুমি বলো হাইগেনস প্রিন্সিপাল বা হাইগেনের নীতিটা কি? স্যার কোন তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি কণা এক একটি গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে এবং গৌণ তরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। গৌণ তরঙ্গ গুলোকে স্পর্শক আঁকলে তা স্যার নতুন তরঙ্গমুখের নির্দেশ করে স্যার, মানে অবস্থান নির্দেশ করে। অবস্থান নির্দেশ করে। জি স্যার। তরঙ্গমুখ ব্যাপারটাকে একটু ক্লিয়ারলি বলতে পারবা কি? স্যার কোন আলোক উৎস থেকে স্যার যদি স্যার কোন মানে আলোক উৎস থেকে স্যার তরঙ্গ স্যার সামনের দিকে অগ্রসর হয়। জি স্যার। জি স্যার, চারদিকে ছড়ায় স্যার। ছড়াইলো, এদিকে গেল। জি স্যার, তাহলে স্যার ওই সকল স্যার তরঙ্গের উপর মানে সর্বোচ্চ অবস্থান বা সর্বনিম্ন অবস্থানকে নিয়ে যদি স্যার আমরা স্যার কোনো বৃত্ত অঙ্কন করি তাহলে স্যার সেটা স্যার তরঙ্গ মুখের স্যার নির্দেশ করে স্যার। আচ্ছা, তার মানে এই যে বৃত্তগুলো আমি আঁকলাম এর উপর যতগুলো কণা থাকবে এগুলো সবই সমদশা সম্পন্ন কণা নাকি? জি স্যার। এটাই বলতে চাচ্ছ? জি স্যার। তরঙ্গমুখ কত প্রকার? স্যার তরঙ্গমুখ স্যার দুই প্রকার স্যার। দুই প্রকার, কি কি? স্যার সর্বোচ্চ অবস্থানে স্যার তরঙ্গমুখ আর সর্বনিম্ন অবস্থানে তরঙ্গমুখ। নো, হয়নি, আবার বলো।
চুম্বক সমতল। আবিদ, আবিদ বল, তরঙ্গ মুখ কয় প্রকার? আবিদ আছিস? আবিদ শাহরিয়ার জি স্যার। বল, তরঙ্গ মুখ কয় প্রকার? স্যার 2 প্রকার। কি কি? কিরে কথা বলিস না কেন? হুম? চৌধুরী আছো? পবিত্র? নুসরাত লামিয়া জি স্যার, বল, তরঙ্গ মুখ কয় প্রকার? 2 প্রকার। কি কি? সমতল সমতল আর হচ্ছে গলীয়। আচ্ছা, সমতল তরঙ্গ মুখ কিভাবে পেতে পারো তুমি? বৃহৎ আলোর উৎস থেকে। আচ্ছা, অনেক বড় আলোক উৎস হলে সেটাকে আমরা সমতল কেন বললাম? কারণ হচ্ছে চারপাশ থেকে মানে আলো আসে। তার পাশে তুমি যদি একটা বৃত্ত আঁকো, এই বৃত্তের থেকে খানিকটা অংশ যদি কেটে নাও, এটাকে সমতলের মতো মনে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, আর গোলীয় তরঙ্গ মুখটা কখন পাবা? উম, বিন্দু আলোক উৎস। আচ্ছা, মিস্টার সালেক বলো, ব্যতিচারের প্রয়োগের একটা ঘটনা তোমাদেরকে বাসায় আমি দেখতে বলেছিলাম, সেটার নাম কি? স্যার ডাবল ইয়াং স্লিট এক্সপেরিমেন্ট। ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তুমি কি দেখেছো বাসায়? জি স্যার। দেখে কি ভাল লাগছে? জি স্যার। বুঝছো? কিছু বুঝতে পেরেছো? স্যার, হালকা পাতলা বুঝছি। লেখো। এই পরীক্ষাটা তুমি যদি ভালো মতো না বুঝো, তুমি কিন্তু অঙ্ক পারবে না। সো যার যত কোশ্চেন আছে অবশ্যই আমাকে করবে যতক্ষণ পর্যন্ত স্যার কালকে ক্লাস নিয়ে কিছু কোশ্চেন ছিল, এটা কি এখন করব নাকি স্যার শেষে করব? করো। স্যার এখানে স্যার হচ্ছে বলছে যে আলোক তরঙ্গের কম্পন হলো স্যার তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের পর্যায়বৃত্ত পরিবর্তন। স্যার এই লাইনটা বুঝিনি। আলোক তরঙ্গটা কি তরঙ্গ? স্যার তাড়িৎ-চুম্বক তরঙ্গ। তাড়িৎ-চুম্বক তরঙ্গ। তাহলে তাড়িৎ-চুম্বক তরঙ্গের যে সমীকরণগুলো তোমরা দেখেছো সেটা কি পেরিওডিক মেশনের সাথে মিলে? y সমান a sin ওমেগা t প্লাস ডেল ওই তরঙ্গের সাথে কি সামঞ্জস্যপূর্ণ? জি স্যার। এবং সেটা তোমরা সাইন কার্ভ আকারে দেখেছিলে না চিত্র দিয়ে যখন বুঝাইছিলাম? জি স্যার। তাহলে সাইন কার্ভ মানে কি? অবশ্যই সে পর্যাবৃত্ত গতি, আপ জি ডাউন স্যার। করবে, বিস্তার কমবে বাড়বে। ক্লিয়ার? স্যার এখানে হচ্ছে স্যার চুম্বক ক্ষেত্র আর স্যার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের পর্যায়বৃত্তের সাথে সম্পর্ক কিভাবে হচ্ছে? দুইটা কম্বিনেশন করেই তো লাইট ওয়েভ আসে, ই নট বি নট এগুলা দিয়ে। লব্ধি তরঙ্গ যেটা পাইবা, দুইটাই সাইন কার্ভ, তাহলে দুইটা সাইন কার্ভের প্রভাবে একটা লব্ধি তরঙ্গ পাবা না? আচ্ছা স্যার। কথা বুঝো আরেকটা নি? আছে স্যার বলো। স্যার ব্যতিচার সজ্জার ব্যতিচার জোড়ার মধ্যে পার্থক্য কি? স্যার বই পাইলাম। ব্যতিচার এখনো পড়িনি, আজকে পড়বো, একটু ওয়েট করো। হ্যাঁ, স্যার তারপর আরেকটা লাইন ছিল স্যার এরকম যে তাড়িৎ-চুম্বক তরঙ্গ তড়িৎ আধানের ত্বরণ থেকে উৎপন্ন হয়। তড়িৎ আধান, তড়িৎ আধানটা কি? চার্জিত কণা। জি স্যার। আচ্ছা, তা আমরা লাইটের ক্ষেত্রে ওয়েভের কথা বলেছি, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। এখন এখানে একটা ব্যাপার আছে, তোমার লাইট ওয়েভটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিন্তু সেখানে চার্জিত কণা হিসেবে আমরা কি ধরি? ফোটন, ফোটনকে ধরা হয়। হ্যাঁ, কিন্তু ফোটন তো চার্জহীন ধরা হয়। চার্জিত কণার ত্বরণ বলতে বোঝাচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের সাথে কিন্তু তোমার চার্জের অস্তিত্ব আছে না? জি স্যার। নির্দিষ্ট বেগ প্রাপ্ত হইলেই তো তোমার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এখন এই চার্জিত কণা দিয়ে আসলে কোনটাকে ধরেছে এটা অদৃশ্যই রয়ে গেছে। লাইট যে ফোটন এটাও কিন্তু অদৃশ্যই রয়ে গেছে।
স্যার এখানে ত্বরণ বলতে কি আমরা যে নর্মাল ত্বরণ বুঝি সেটাই বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু না। এফ বল আছে না, চার্জিত কণার উপর বল কাজ করে না, জি স্যার। তো বল থাকলে তো সেখানে ত্বরণ থাকবেই। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। সবাই চিত্রটা আমার সাথে তাল মিলিয়ে আঁকবা। অনেক বড় টপিকস, জানি না আজকে শেষ করতে পারবো কিনা, কারণ আজকে তো বক বক করলাম প্রথম থেকে কিছুক্ষণ ধরে। আবার ক্লাস একটু দেরিতেও শুরু করেছি। তোমরা একটু বড় স্পেস নিয়ে আইকো, জায়গা রেখে নিও খাতায়। ধরো এটা একটা লাইট সোর্স, একেবারে ছোট্ট লাইট সোর্স। ওকে, তাহলে এখানে এই লাইট সোর্স বরাবর তুমি এখানে একটা তীর নিয়ে নাও। আগে জানতে হবে চির কি। চির হলো ফাটল বা ফাঁকা জায়গা। তুমি একটা কাগজের পেজ নিয়ে তার ভেতরে যদি তুমি সুই দিয়ে ফুটা করো, এই সুই দিয়ে যে ফুটা করলা এটাই কিন্তু চির। বুঝতে পেরেছো কি বলছি? স্যার আমরা কি স্যার খাতাটা স্যার হরিজন্টাল করে নেব স্যার? যে এমনি মন চায় নাও। তাহলে ওইরকম একটা খাতার পাতার ভেতরে তুমি যদি সুই দিয়ে ফুটা করে তার মধ্যে যদি লাইট থাকে, তাহলে ওই চির বা সুই দিয়ে যে ফুটা করলা ওই ফাঁকা জায়গা দিয়ে আলো প্রবেশ করবে, তাই না? জি স্যার। লাইট ফেললে। অথবা তোমরা গ্রামের বাড়িতে যারা গিয়েছো, ঘরে টিনের চালের ফাঁকা দিয়ে যখন সূর্যের আলো প্রবেশ করে সকালবেলা, দেখবা সেই টিনের চালার ফাঁকা দিয়ে যে সূর্যের আলোটা ঢুকছে, এটা কিন্তু মনে হয় একটা লাইট ফোকাসিং করছে, এরকম মনে হচ্ছে। জি স্যার, দেখছি স্যার। তো এরকম আমরা একটা চির সামনে রেখেছি। চিরের ইংলিশ টার্ম হলো স্লিট। স্লিট বা চির। তো এখানে কয়টা চির দেখতে পাচ্ছ? একটাই স্যার। একটা তীর দেখতে পাচ্ছ। তাহলে তুমি যদি এটার সামনে এভাবে আলো ফেলো, এখানে আলোর তরঙ্গমুখ কল্পনা করা যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই তীর দিয়ে যখন আলো ঢুকবে তারও তরঙ্গমুখ কল্পনা করা যাবে। এই যে আলো ঢুকলো, তরঙ্গমুখ চিন্তা করলাম। ঠিক এই বরাবর তুমি এই তীরটাকে আটকায় দাও, যে আলো যায় এখানে যা বাধাপ্রাপ্ত হবে। ঠিক এটার মাথায় দুইটা তীর কল্পনা করো। তাহলে দেখো তো, এখানে আলোর মাথায় বা আলোর সামনে একটা চির রেখেছিলে, আলো ঢুকলো, তার সামনে তুমি কয়টা চির রেখেছো? দুইটা চির রেখেছো। এই দুইটা চিরের কারণে নামকরণ করা হয়েছে দ্বিচির পরীক্ষা। ওকে, এবার দেখো, আমরা ঠিক এই দুইটা চিরের একেবারে মিডল পজিশন থেকে একটা দাগ টেনে দিই এবং এখানে আমরা একটা পর্দা ব্যবহার করি। কৌশিক মৃধা এসেছো? ওটা মনে হয় ঘুমাইতেছে, ওটার ঘুমেতে উঠা কেউ, ফোন নাম্বার থাকতে। আচ্ছা, তাহলে এই দুইটা চিরের সামনে তুমি একটা পর্দা রেখেছো। পর্দা কি? এখানে আমরা অবজারভেশন করব। ওই যে বিবৃতির মধ্যে তোমরা পড়েছিলা, উজ্জ্বল আলো, অন্ধকার অঞ্চল, উজ্জ্বল অঞ্চল, এই জিনিসগুলো আমরা এই পর্দার উপরে দেখতে পাবো। ক্লিয়ার? এই পর্দার উপর এই যে উজ্জ্বল অন্ধকার, এই জিনিসগুলো একটা ডোরা কাটা রাস্তায় যেমন জেব্রা ক্রসিং থাকে, ডোরা কাটা সাদা কালো নির্দিষ্ট বর্ডার করা থাকে না? এই পর্দার উপর আমরা ঠিক সেম ঘটনাটা দেখতে পাবো। কিভাবে সেম ঘটনাটা ঘটবে? সেখানে উজ্জ্বল আলো পাবে, অন্ধকার পাবে, উজ্জ্বল আলো পাবে, অন্ধকার পাবে। এটা পর্যায়ক্রমে এই পর্দার উপর সৃষ্টি হবে এবং এই পর্দার উপর এটা সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো আলোর ব্যতিচারের মাধ্যমে এটা পাওয়া যাবে। তাহলে এই যে পর্দার উপর যে ব্যতিচার তৈরি হচ্ছে, ব্যতিচারের কারণে যে উজ্জ্বল অন্ধকার তৈরি হচ্ছে, এই উজ্জ্বল অন্ধকার যে দাগগুলো বা যে রেখাগুলো তুমি পাবে,
সবগুলোকে একত্রিত ভাবে বলা হয় ব্যতিচার ঝালর। আর এক একটা উজ্জ্বল আলো, একটা অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এই এক একটা উজ্জ্বলকে এক একটি ডোরা বলা হয়, ডোরা কাটা বাঘের মতো। হ্যাঁ, এক একটা অঞ্চলকে ডোরা বলা হয়, যাকে আমরা বলি ব্যতিচার ডোরা। আর সবগুলোকে একত্রিত ভাবে বলে ব্যতিচার ঝালর। ঝালর মানে পর্দা। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন দেখো, এখান থেকে যখন লাইট পাস করবে, এই দুইটা চির দিয়ে আলোকে আলাদা আলাদা ভাবে প্রবেশ করবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। তাহলে এই চির থেকে আমার সাথে চিত্র আছে সব। একটা তরঙ্গ মুখ তুমি এভাবে ধরে নাও, স্পষ্ট করে এমন ভাবে আঁকো যাতে এই দাগের উপর তারা ছেদ করে। এই এই তরঙ্গ মুখটা আঁকলা, এই চিরের নাম দিয়ে দাও S1 চির, এটার নাম দিয়ে দাও S2 চির। ঠিক এই S2 চিরের জন্য আলো যে পাস করবে তার তরঙ্গ মুখটা এরকম আঁকো। তাহলে দেখো তো, এটার গাঢ় দাগ, এটারও গাঢ় দাগ এখানে ছেদ করেছে না? দেখো তো, জি কথা স্যার। বলো, কথা বলো। ইয়েস স্যার। জি স্যার। তাহলে এই গাঢ় দাগের অর্থ হলো তরঙ্গের শীর্ষবিন্দুস্থ কণা। এই গাঢ় দাগের অর্থ হলো শীর্ষবিন্দুস্থ কণা। তারা এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এরা আমরা বলতে পারি না এই বিন্দুতে সমদশায় মিলিত হয়েছে? জি স্যার। এ ব্যাপারে তোমাদের কারো কি কোনো দ্বিমত আছে? আচ্ছা, তরঙ্গের যখন তরঙ্গ মুখ তুমি আঁকো, গাঢ় দাগের পরে কি ডট ডট আঁকতে হয় না? জি স্যার। জি স্যার। তাহলে ঠিক পরের লাইট ওয়েভটা তুমি এই তীরের জন্য এরকম ডট ডট করে আঁকো। এই তীরের জন্য ডট ডট করে আঁকো এবং তারা ওই বিন্দুতে ছেদ করবে। আঁকছো? ইয়েস স্যার। আচ্ছা, ডট ডটের পরে আবার গাঢ় দাগ আঁকো। সবগুলোই দাগের উপর মিলাবা। আবার গাঢ় দাগ আঁকো। আবার ডট ডট আঁকো। আবার ডট ডট আঁকো। এই এভাবে আমরা এঁকে নিলাম। তোমাদের কি আঁকা হয়েছে আমার সাথে? বলো। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার, শেষ আঁকা। আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো, এই যে মাঝখানের যে দাগটা তুমি দিলা, এই দাগের উপর দুইটা এই পাশের তরঙ্গ মুখ এবং এই পাশের তরঙ্গ মুখ মিলেছে, ওভারল্যাপ করেছে, উপরিপাতিত হয়েছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখানে কি উপরিপাতিত হয়েছে? দেখো তো এই জায়গাটাতে জি না স্যার। এখানে না। উপরিপাতিত হয়েছে। না স্যার। উপরিপাতিত হবে এই দুইটা চিরের মাঝামাঝি একটা অঞ্চলের মধ্যে, একটা জায়গার মধ্যে। তাহলে যেই জায়গায় উপরিপাতন ঘটবে সেই জায়গাতেই তোমার উজ্জ্বল অন্ধকার অঞ্চল সৃষ্টি হবে। ইয়েস স্যার। আমার কথার সাথে যুক্তি আছে কিনা? হুম? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু দেখো, এই যে মাঝখানের যেই দাগটা তুমি দিয়ে দিলা, এই দাগের উপর কণাগুলো যে মিলিত হয়েছে, এরা কি সমদশায় মিলিত হয়েছে না বিপরীত দশায়? সমদশায়। তাহলে যেখানে সমদশায়, দাগের উপর সর্বত্র সমদশায় মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুতে আমরা কি বলতে পারি উজ্জ্বল বিন্দু বা উজ্জ্বল আলো পাওয়া যাবে? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। জি স্যার। তাহলে এটাকে উজ্জ্বলও পাওয়া যাবে, লিখে দাও অন্ধকারও পাওয়া n যাবে। is equal 0 এবং পাশে টান দিয়ে লেখো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা।
লিখছো? স্যার লাস্ট কথাটা আরেকবার। মাঝখানে এটাকে দাগ দিয়ে লিখে দাও n ইজ ইকুয়াল 0, এটার পাশে লেখো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। কেন্দ্রীয় কেন বলেছি? আচ্ছা বলো তো, উজ্জ্বল ডোরার জন্য পথ পার্থক্য কত ছিল? n ল্যামডা। x2 minus x1. n ল্যামডা না? Yes, sir. n lambda. আচ্ছা, তাহলে দেখো তো, n যদি 0 বসাই দাও তাহলে পথ পার্থক্য 0 হচ্ছে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে দেখো তো, এই জায়গা থেকে তুমি স্কেল ধরে এই বিন্দুর দূরত্ব মাপো, এই জায়গা থেকে স্কেল ধরে এই দুই বিন্দুর দূরত্ব মাপো, দুইটার দূরত্ব কি সেম হবে না? জি স্যার, জি, সেম স্যার। হবে। তাহলে তাদের মধ্যে কি কোনো পথ পার্থক্য থাকে? না স্যার। না স্যার। তাহলে পথ না, পার্থক্য যদি শূন্য হয় তাহলে অবশ্যই সেখানে উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে। ইয়েস স্যার। এই যে n ল্যামডা, n এর মান 0 বসাই দাও। আমরা যখন n ল্যামডা পড়ছিলাম সেখানে স্যার আমরা n কোনটুক এর দূরত্ব মান, মাপবো স্যার আরেকবার একটু বলবেন? এই যে চির থেকে এই বিন্দুর দূরত্ব, এই চির থেকে এই বিন্দুর দূরত্ব, তাদের মধ্যে পথ পার্থক্য কত হবে? 0 স্যার। 0। তাহলে n ল্যামডা মানে কি? 0 ল্যামডা সমান সমান 0। তাহলে পথ পার্থক্য 0 মানে কি? সেখানে অবশ্যই উজ্জ্বল ডোরাই সৃষ্টি হবে। বুঝো Yes, নাই? স্যার। বুঝো নাই? বুঝো নাই? স্যার আবার একটু বলুন। স্যার পথ পার্থক্য শূন্য হলে উজ্জ্বল ডোরা কেন তৈরি হয় সেটা একটু বুঝিনি স্যার। কেন তৈরি হয় এটার ব্যাখ্যা গত ক্লাসে দিয়েছি। গত ক্লাস করছিলা? জি স্যার। পথ পার্থক্যের সূত্র কি ছিল? পথ পার্থক্য n ল্যামডা অথবা x2 minus x1. এটা একেবারে কেন্দ্রীয় বলছি আমি, তাহলে n এর মান কত? n এর মান 0 স্যার, ঠিক আছে। 0 যদি বসাও, 0 ইন্টু ল্যামডা সমান কত আসে? 0. 0। এখন তুমি এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব মাপো, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব মাপো, x1 এবং x2 সমান হবে না? জি স্যার, সমান হবে। এই যে এখান থেকে এইটুকের মান x1, এখান থেকে এইটুকের মান x2, এই দুইটা যদি সমান হয়ে যায় তাহলে কাটাকাটি করলে 0 আসে না? জি স্যার। তাহলে এই দুইটা চিরের ঠিক মধ্যবর্তী স্থানে কখনোই অন্ধকার অঞ্চল সৃষ্টি হবে না, সর্বত্রই উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কেন সর্বত্র উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? কারণ স্যার আমরা S1 আর S2 এর মাঝখান থেকে দাগটা বিবেচনা করতেছি। এবং এই ক্ষেত্রে তাদের অতিক্রান্ত দূরত্বের কোনো পার্থক্য থাকবে না। ক্লিয়ার? জি স্যার। যেমন এই যে এখানে উজ্জ্বল বিন্দু পেয়েছে, দেখো এখান থেকে এইটুকের দূরত্ব মাপো, এইটুকের দূরত্ব মাপো, এইটুকের 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 এইটুকের, যেখানেই তুমি ধরো না কেন তাদের মধ্যে x1 এবং x2 পরস্পর সমান হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে একেবারেই দুইটা চিরের মাঝখানে উজ্জ্বল অঞ্চল আমরা তৈরি করলাম, যাকে আমরা লিখেছি n ইজ ইকুয়াল 0। পাশে কি তোমরা লিখেছো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা? ইয়েস স্যার। জি স্যার, লিখছি। আচ্ছা, আলো কি শুধু এখানেই মিলিত হয়েছে না তার আশেপাশেও মিলিত হয়েছে? আশেপাশেও মিলিত হয়েছে। আচ্ছা, এই দাগের ঠিক উপরে খেয়াল করো তো, উপরে কোন জায়গায় মিলিত হলো? এখানে না? ইয়েস স্যার। জি স্যার। এখানে তাই হয়েছে, দেখো তো। হ্যাঁ স্যার। এখন এই যে উপরে নীল কালি দিয়ে যে স্পট গুলো আমি দিলাম, এগুলা কি সমদশায় না বিপরীত দশায়? বিপরীত দশায়। কিভাবে বুঝলা? স্যার একটা ডট আর একটা গাঢ়। রাইট, একটা গাঢ় একটা ডট, তাহলে এই বিন্দুগুলো বিপরীত দশায় মিলিত হয়েছে। তাহলে এইগুলাকে তুমি যদি এভাবে যোগ করে দাও, এভাবে যদি যোগ করে দাও, তাহলে এই পর্দার উপর তুমি এখানে কি উজ্জ্বল পাবে না অন্ধকার পাবে? অন্ধকার। তাহলে এটাকে আমরা বলবো অন্ধকার। এখন বলো, অন্ধকারের জন্য অবশ্যই পথের ব্যবধান আছে, তাই না? পথ পার্থক্য আছে না? জি স্যার। পথ পার্থক্য কত? 2n ± 1 λ/2, তাই তো?
ইয়েস স্যার। এখন তুমি এই চির থেকে এখানকার দূরত্ব, এই চির থেকে এখানকার দূরত্ব মাইপা দেখো, অটোমেটিক্যালি x1 এবং x2 এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। আলো কি এখানেই শেষ না উপরে আরো মিলছে? আরো মিলছে। স্যার আরো আরো মিলছে। উপরের গুলা দেখো তো কিভাবে মিলছে। স্যার সমদশায় স্যার। গাঢ় গাঢ় ডট 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 ডট, তাহলে এইগুলা যদি তুমি আবার যোগ করে দাও তাহলে অবশ্যই আবার উজ্জ্বল পাবা নাকি? জি স্যার। একেবারে সিমিলার ঘটনা নিচের দিকেও ঘটবে না? স্যার এন এর পূর্ণ সংখ্যার জন্য তো উজ্জ্বল পাবো না স্যার? হ্যাঁ, নিচের দিকে দেখো, নিচের দিকেও কি সিমিলার ঘটনা ঘটবে না? নিচের দিকে তাকায় দেখো, এই যে গাঢ় ডট ডট, গাঢ় ডট ডট, গাঢ় ডট ডট, তাহলে এই দাগের সমদশায় ঠিক পরে নিচের দিকে আবার কি বিপরীত দশায় মিলিত হয়েছে না? কথা বলো। ইয়েস স্যার। তাহলে এই বিপরীত দশায় এই বিন্দুগুলোকে তুমি যদি যোগ করে দাও, ঠিক পর্দার উপর তোমার কি আবার অন্ধকার সৃষ্টি হবে না? আমার কথার জি অর্থ স্যার। বুঝতে পেরেছো? এখন তাহলে এই পর্দার উপর অবজারভেশনে তোমরা কি দেখতে পাচ্ছ বলো? স্যার একটা উজ্জ্বল একটা অন্ধকার। মাঝখানে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল, এভাবে পর্যায়ক্রমে উপরের দিকে যতটুকু যাবে নিচের দিকেও ঠিক ততটুকুই যাবে। হুম, জি স্যার। এভাবে দেখো, এই যে এরপরে কিন্তু আর উপরিপাতন ঘটে নাই। এই যে এই পর্যন্তই উপরিপাতন ঘটেছে, এরপরে কি এই পাশে আর উপরিপাতন ঘটেছে? না স্যার। তাহলে এরপরে কি আর কোনো ডোরা অন্ধকার উজ্জ্বল পাওয়া যাবে? হ্যাঁ, না স্যার। জি না স্যার। নিচের দিকে তাকায় দেখো, নিচের দিকে উপরিপাতন ঘটেছে আরেকটু দেখো, এই যে গাঢ় গাঢ় ডট 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 ডট, তাহলে এইগুলা যোগ করে দিলে তুমি আবার উজ্জ্বল পাবে, তাই না? জি স্যার। তাহলে এইভাবে এই পর্দার উপর পর্যায়ক্রমে তুমি উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার ইত্যাদি ধরনের ডোরার সৃষ্টি হবে। আর এগুলোকে একত্রিত ভাবে তোমাকে বলা হবে ব্যতিচারের ঝালর, ব্যতিচার ঝালর। আমি যতটুকু কথা বলেছি এখান থেকে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলতে পারো। স্যার এই যে ডট ডটটার যে যে সরল রেখা এই যে সরি মানে যে অভগ্ন যে রেখাগুলো এগুলোর যে মানে বিপরীত দশায় মিলিত হয়েছে অন্ধকার পর্যায়ে সৃষ্টি হলে এটা বুঝতে পারলাম না। এটা একজনে বুঝাইয়া বলো। কেউ একজন বুঝাইয়া বলো, এই যে ডট ডট দিয়ে যে রেখাগুলো এঁকেছি এটা কেন অন্ধকার হলো? কারণ স্যার এটা হচ্ছে S1 এর একটা রেখা মানে উজ্জ্বল ছিল অথবা একটা রেখা রেখা না গাঢ় বলো, ছিল। তরঙ্গ মুখ বলো, তরঙ্গ মুখ বলো। তরঙ্গ মুখ হচ্ছে একটা যদি শীর্ষ হয় তাহলে হচ্ছে S2 এর তরঙ্গ মুখটা নিম্ন, এই জন্য নিম্ন, হচ্ছে হ্যাঁ। বিপরীত দশায় মিলিত হয়েছে, যার কারণে হচ্ছে ওইখানে কোনো ধরনের আলো পাওয়া যাবে না বা আলো অন্ধকার পাওয়া না সৃষ্টি যাওয়ার হবে। অর্থই হলো বিপরীত দশায় মিলছে নাকি? জি স্যার। আর বিপরীত দশায় মিললে সেখানে কি বিন্দু তৈরি হবে? অন্ধকার। অন্ধকার। তুমি কি তোমার অ্যান্সার পেয়েছো যে প্রশ্ন করেছিলা? স্যার মানে যে এই যে ডট ডট দেওয়া যে তরঙ্গ মুখ এটা বলতে বুঝেছি যে মানে ওখানে তরঙ্গ খাঁজ আছে সমদশার এই সেটা বোঝানো হচ্ছে। নেগেটিভ সাইডের শীর্ষবিন্দু আছে। জি স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এরপরেরটা বলো। ডট ডট, তাহলে এইগুলো কি আমার চিত্র ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা এই চিত্রটার মধ্যে কিছু ঘটনা অবজার্ভ করব। এই যে তুমি আলো ব্যবহার করেছো তার তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা, এই চির থেকে চিরের দূরত্ব হলো তোমার এ, স্মল এ,
চির থেকে পর্দার দূরত্ব হলো তোমার ক্যাপিটাল ডি। চির থেকে পর্দার দূরত্ব হলো ক্যাপিটাল ডি। তুমি কি বুঝতে পেরেছো? Yes, sir. এই ঘটনাগুলো আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে। চির দুটির মধ্যবর্তী দূরত্ব এ, পর্দার দূরত্ব হলো ক্যাপিটাল ডি, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা। সারা সারা ক্লাসে আছো? সারা হোসনে জাহান? নাই? আমি এই চিত্রটাকে আরেকবার ক্লিয়ার করে আঁকতে চাই, এই হিজিবিজি এইগুলো বাদ দিয়ে। দেখো এই চিত্রের আরেকটা সাপ্লিমেন্টারি চিত্র আঁকতে চাই। ঠিক এই মাঝখান থেকে এটা পর্দা। আমরাও কি স্যার আবার রাখবো? তোমরা আবার আঁকবে। এই দুইটা চির S1 S2, এই মাঝখানে এটাকে বলে দাও n=0। আঁকছো সবাই? আঁকছো? জি স্যার। আমরা ধরো এই আলো মিশতে 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 সর্বোচ্চ এই পর্যন্ত গিয়ে মিশতে, এরপরে আর আলো আমরা পাই নাই। সর্বোচ্চ এইদিকে এতটুকু, ঠিক নিচের দিকে এতটুকু। তাহলে এখান থেকে আলো এখানে যদি যায়, এই দূরত্বটাকে ধরে নাও x1। এটা সর্বশেষ ডোরা, ক্লিয়ার? সর্বশেষ ডোরা এখানে, এটার অর্থ কি বলতো? মানে স্যার এরপরে আর কখনো হচ্ছে মিলিত হবে না। এরপরে আর ব্যতিচার ঘটে নাই, ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। আচ্ছা, চিত্র থেকে দেখো তো, ওই যে পি বিন্দুটা, ওই পি বিন্দুতে দুইটা সোর্স থেকে যে আলো গেল, তাদের দূরত্ব আমরা কি ধরলাম? x1 আর x2। x1 এবং x2। তোমরা কি দেখতে পাচ্ছ এই দুটা সমান না অসমান? স্যার অসমান। অসমান। তাহলে এইখান থেকে এইটু এটা ছোট, আর এইখান থেকে এইটু এটা বড় না? জি স্যার। জি স্যার। তাহলে তুমি এই বড় অংশটা থেকে এই x1 এর সমান করে একটু অংশ কেটে নাও এবং এখানে একটা লম্ব টেনে দাও। এটার নাম দিয়ে দাও কিউ। আমি কি বলছি বুঝতে পেরেছো? জি স্যার। এইটুকের সমান করে বড়টা থেকে অংশ কেটে দাও। তাহলে এই যে এস থেকে কিউ, S2 থেকে কিউ, এই জায়গাটুকুকে তুমি কি পথ পার্থক্য বলতে পারো? জি স্যার। পথ পার্থক্য বলা যায়, বা x2 মাইনাস x1 বলা যায়? জি স্যার, বলা যায়। এই পুরাটা x2, এইখান থেকে x1 হলো এইটুক, বাদ দিয়ে এটা। তাহলে x2 মাইনাস x1 ইজ ইকুয়াল S2Q। এটুক কি বলা যায়? কথা বলো। জি স্যার। জি স্যার। এই জায়গাতে তোমার এইখানেতে একটা কোণ তৈরি করলো, কোণটাকে ধরে নাও থিটা। এই যে ডট ডট দিয়ে রেখা টেনেছো, আর এখানে তোমার একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে আমরা কি ধরে নিয়েছি? থিটা। 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 তাহলে এখন দেখো তো, আমরা এই চিত্র থেকে S1 S2Q ত্রিভুজ এ, তোমাদের কোন রকমের, আমি অনেক স্লো পড়াচ্ছি, কোনো কনফিউশন থাকলে আমাকে বলবা। এই ত্রিভুজ থেকে সাইন থিটা ইজ ইকুয়াল কি লেখা যায় দেখো তো? দেখো তো এটা লেখা যায় কিনা। ইয়েস স্যার। এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। কোণগুলো অনেক ছোট, তো তোমাদের হয়তো কিছু কনফিউশন তৈরি হতে পারে যে কোনটা লম্ব কোনটা অতিভুজ। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ।
আর এই যে S1 থেকে S2 এই দূরত্বটুকুকে তুমি কি এ ধরেছিলা? জি স্যার, হুম? জি স্যার, এ ধরেছিলাম স্যার ডিসটেন্স। S2Q এটাকে ধরেছো x2 মাইনাস x1 বাই a, বলা যায় কিনা দেখো তো। জি স্যার, বলে স্যার। পথ পার্থক্য x2 মাইনাস x1 ইজ ইকুয়াল a sin theta. Everybody clear? জি স্যার, Everybody clear? জি স্যার। তাহলে বলো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পথ পার্থক্য সমান a sin theta ইজিলি বলা যাবে? জি স্যার। এ ব্যাপারে তোমাদের কারো কোনো দ্বিমত আছে কিনা? না স্যার, নাই স্যার। আচ্ছা, এখন দেখো, এই যে একটা পি বিন্দু তুমি ধরেছো, এই পি বিন্দুতে উজ্জ্বল আছে না অন্ধকার আছে তুমি কিছুই জানো না, তাই না? জি স্যার। কি আছে এটা কি তুমি জানো? না স্যার। না স্যার, জানি না। তাহলে আমরা এই পি বিন্দুর ক্ষেত্রে উজ্জ্বলও ধরতে পারি অন্ধকারও ধরতে পারি, রাইট? ইয়েস স্যার। আমরা ধরে নিলাম এই পি বিন্দুতে n তম উজ্জ্বল হয়েছে। পি বিন্দুতে কততম উজ্জ্বল তৈরি হয়েছে? এনতম উজ্জ্বল। n তম উজ্জ্বল। তুমি অন্ধকারও ধরতে পারতা, অসুবিধা নাই। উজ্জ্বল ধরে করলে যা রেজাল্ট পাবো অন্ধকার ধরে করলে তাই পাবো। তাহলে বলো তো n তম উজ্জ্বল এই কথার অর্থ কি? এন এর মান সর্বোচ্চ। সর্বোচ্চ উজ্জ্বল ডোরা, রাইট? ধরো পঞ্চম 5টা উজ্জ্বল পাইছো, ষষ্ঠ 6টা উজ্জ্বল পাইছো, এরকম। তাহলে আমরা বলতে পারি যে পি বিন্দুতে যদি n তম উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়, লেখো। আচ্ছা, এখন এই যে পথ পার্থক্য a sin থিটা পেলা তোমরা, এখানে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে a sin থিটা সমান n ল্যামডা লেখা যাবে? জি স্যার, পথ জি স্যার। পার্থক্য a sin থিটা সমান 2n পাই লেখা যাবে? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য কত? স্যার এন ল্যামডা। n ল্যামডা। তাহলে পথ পার্থক্যের জায়গায় a sin থিটা লিখলে কোনো সমস্যা আছে? না স্যার, যেহেতু আমরা উজ্জ্বল ধরে নিয়েছি। যেহেতু পথ পার্থক্য আমরা অলরেডি a sin থিটা পেয়েছি, নাকি? জি স্যার। আচ্ছা, লেখো পি বিন্দুতে n তম উজ্জ্বল ডোরা সৃষ্টি হলে পি বিন্দুতে n তম উজ্জ্বল ডোরা সৃষ্টি হলে দেখো তো এটা লেখা যায় কিনা। ইয়েস স্যার। হুম, বলা যাবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। a sin থিটা সমান n ল্যামডা আমরা স্পষ্ট বলতে পারবো না? জি স্যার। জি স্যার। n এর মান এখানে তুমি 1 2 3 4 0 ইত্যাদি বসাইতে পারবা। আচ্ছা, দশা পার্থক্য তাহলে কত হবে? del is equal 2 pi by lambda into n পাই না রে, দশা পার্থক্যের সূত্র কি ছিল? 2 pi by lambda into পথ পার্থক্য না? জি স্যার। তাহলে দেখো 2 pi by lambda into পথ পার্থক্যের জায়গায় কি n ল্যামডা লেখা যায়? এটা আগেই কিন্তু বলছি আমরা। হ্যাঁ জি স্যার, লেখা যায়। 2n pi। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এটা কিন্তু অলরেডি গতকালকে আমরা বলেছি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করো,
এই যে n সমান 0 লিখছো, এটা কি কেন্দ্রীয় উজ্জ্বল? স্যার কেন্দ্রীয় জি উজ্জ্বল। আর এখানে এটা কি n-তম উজ্জ্বল? জি জি স্যার। স্যার। এখান থেকে এইটুকের দূরত্বটাকে তুমি ধরে নাও xn। তাহলে xn কে আমি যদি বাংলায় বলি, আমি কি বলতে পারবো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব বলা যাবে? জি স্যার। আচ্ছা, এই দুইটা চিরের মাঝখান থেকে এই P বিন্দুতে একটা রেখা সংযুক্ত করে দাও। এভাবে এই দুই চিরের মাঝখান থেকে P বিন্দু পর্যন্ত একটা রেখা যুক্ত করে দাও, আর এই কোণটাকে তুমি থিটা ধরে নাও। এবং জ্যামিতিক স্যার উপায়ে আগে না বের একটা কোণ করো। থিটা ধরছি। এইটা আর এটা সমান হবে। এই বিন্দু আর এই বিন্দু খুবই কাছাকাছি, একেবারে নিকটবর্তী, অনেক দূরে না, মিলিমিটার পর্যায়ে। তাহলে এই বিন্দু আর এই বিন্দু যদি খুবই কাছাকাছি হয়, এই কোণ আর এই কোণ সমান লেখা যায়। কিভাবে লেখা যায় এটা উপপাদ্যের মাধ্যমে বের করার চেষ্টা করবা, আমি বলবো না, বের করা যাবে। এখন দেখো এই থিটা অনেক ছোট, 0.35 ডিগ্রি, 0.5 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এরকম হতে পারে। তাহলে লেখো এখানে থিটা এর মান খুবই ক্ষুদ্র হওয়ায়, তাড়াতাড়ি লেখো, সময় বেশি নাই, থিটা খুব ক্ষুদ্র হওয়ায় সাইন থিটা সমান টেন থিটা সমান xn লম্ব। এটা লম্ব, এই কোণের সাপেক্ষে দেখো তো এটা লম্ব, আর এখান থেকে এটার দূরত্ব কি d ধরছিলে না? জি স্যার। তাহলে দেখো তো টেন থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে আমরা বলতে পারি xn বাই d। কারণ এই বিন্দুটা যদি এটার খুবই নিকটবর্তী হয়, সেক্ষেত্রে এই ভূমি আর অতিভুজ প্রায় সমান হয়ে যায় না? বুঝলা কি বলছি? জি স্যার, বুঝছি স্যার। এই থিটাটা অনেক ছোট, মনে করে এই পি বিন্দুটা এই জায়গায়, এই জায়গায়, তাহলে এখানে ভূমি যেই কথা, অতিভুজ কি প্রায় সমানই হয়। ইয়েস স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে সাইন থিটা আর টেন থিটা সমান লেখা যাবে না? জি স্যার, লিখে যাবে স্যার। অতিভুজটা তো মোটামুটি, আর ভূমিটা সেম হচ্ছে, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ দুইটাই সেম। তাহলে সেক্ষেত্রে আমরা সাইন থিটা টেন থিটা বলতে পারি। এটাকে এ দিয়ে গুণ করো, xn বাই। এখন বলো তো তুমি, এই xn রিলেটেড হলো কি n-তম উজ্জ্বলের জন্য না? জি স্যার। তাহলে n-তম উজ্জ্বলের ক্ষেত্রে a sin থিটা সমান, তোমরা কি n ল্যামডা লিখতে পারো? ইয়েস স্যার। জি স্যার, লিখতে পারি স্যার। আমরা কিন্তু উজ্জ্বল ধরে হিসেব করছি, খবরদার অন্ধকারের মধ্যে যাই নাই এখনো। অন্ধকার যদি হতো তাহলে এখানে কি লিখতা, 2n প্লাস মাইনাস 1 ল্যামডা বাই 2, 2n প্লাস মাইনাস 1 ল্যামডা বাই 2। এখানেও লিখতা n ল্যামডা না লিখে 2n প্লাস মাইনাস 1 ল্যামডা বাই 2, তাই না? যদি অন্ধকার ধরে করতা। জি স্যার। জি স্যার। আমরা যেহেতু উজ্জ্বল ধরেছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি n ল্যামডা xn বাই d। এখান থেকে তুমি xn এর মান যদি বের করো, n ইন্টু ল্যামডা d বাই a, দেখো তো এরকম লেখা যায় কিনা। এটা কিন্তু অঙ্কের জন্য সূত্র, কাজে লাগবে। তাহলে xn ইজ ইকুয়াল n ইন্টু ল্যামডা d বাই a, এটা কি নির্দেশ করছে বলো? স্যার কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব। ফাইন, এখানে সুন্দর করে লিখে রাখো, কেন্দ্রীয় উজ্জ্বল হতে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব। সুন্দর করে লিখে রাখো, কেন্দ্রীয় উজ্জ্বল হতে n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব লিখছো? জি স্যার।
জি স্যার। আচ্ছা, এটা যদি n তম উজ্জ্বল, সাপোজ n এর মান মনে করো 5, তাহলে পঞ্চম উজ্জ্বল বলা যাবে। ইয়েস স্যার। আচ্ছা, এটা যদি n তম উজ্জ্বল হয়, ঠিক তার আগের উজ্জ্বল ডোরার দূরত্বটা কি বের করা যাবে না? স্যার n-1। জি স্যার n এর জায়গায় n-1 হবে। জি স্যার। জি স্যার। লেখো। এখন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে n-1 তম উজ্জ্বল ডোরার দূরত্ব xn-1 ইজ ইকুয়াল কি হবে বলো তো? n-1 lambda d by a। ল্যামডা বাই a। এখন একটু খেয়াল করে দেখো তো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ধরেছো xn, ঠিক তার আগেরটার উজ্জ্বলের দূরত্ব ধরেছো xn-1, তাহলে এটা বড় না এটা বড়? এই মানটা বড় না এই মানটা বড়? xn বড়। এখন এই xn থেকে তুমি যদি এটা বাদ দিয়ে দাও, তাহলে কিসের দূরত্ব বের হবে? একটা ডোরা থেকে স্যার আরেকটা ডোরার দূরত্ব, একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব, তাই না? জি স্যার। জি স্যার। তার মানে আমি কি এক কথায় বলতে পারি যে পাশাপাশি দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব? জি স্যার। জি স্যার। এটা থেকে এটা যদি বাদ দিয়ে দাও, পাশাপাশি দুইটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে না? জি জি স্যার। স্যার যাবে স্যার। লেখো, সুতরাং পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, অবলিক দিয়ে লেখো, এই জিনিসটাকে বলা হয় ডোরার ব্যবধান। ডোরা হলো ওই যে কতটুকু চওড়া ওইগুলা, ডোরার ব্যবধান। পাশাপাশি দুইটা উজ্জ্বল বললে যা আসবে, পাশাপাশি দুইটি অন্ধকার বললে সেম আসবে, কারণ ডোরাগুলার সমান পুরুত্ব হয়। আমরা উজ্জ্বল নিয়ে কথা বলছি, এই জন্য উজ্জ্বল লিখেছি। ডোরার ব্যবধান ডেল এক্স ইজ ইকুয়াল xn-1 লেখা যায়? দেখো তো, জি স্যার। তুমি যদি এখান থেকে এটাকে এই এক্সটেন n-n+1 ল্যামডা ডি বাই এ এভাবে লেখা সম্ভব? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। n কাটা যায়, তাহলে আমরা বলতে পারি ডেল এক্স ইজ ইকুয়াল ল্যামডা ডি বাই এ। তাহলে পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব অথবা ডোরার ব্যবধান কত আসবে তোমার সূত্রে? ল্যামডা ডি বাই। এখন বলো, ল্যামডা ডি বাই এ এর মধ্যে তোমার কয়টা ডোরা আছে? দুইটা ডোরা আছে না? জি স্যার। জি স্যার। দুইটা ডোর আছে। কিভাবে বুঝলা দেখো, দুইটা ডোরা আছে এটা বুঝলা কিভাবে দেখো? আচ্ছা, আমি একটু নরমালি তোমাদের বুঝাই। এই n তম উজ্জ্বল আমরা শুধু এইখানকার ঘটনাটুকু আলোচনা করছি, এগুলো সব বাদ দিয়ে দেখো, এটা যদি আমরা বলি n তম উজ্জ্বল, তাহলে এটা কত হবে? ঠিক এটার আগেরটা n-1 তম হবে না? জি স্যার। জি স্যার। এই যে এই উজ্জ্বল, তার আগে একটা অন্ধকার আছে, তারপরেই না উজ্জ্বল আছে। এই যে n তম উজ্জ্বল, তার আগে একটা অন্ধকার আছে, তারপরে উজ্জ্বল আছে, রাইট? জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে ডোরার ব্যবধান বলেছে, তোমরাই বললা যে দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব হবে, এই দূরত্বগুলো তুমি মাপবা কিভাবে? তুমি দূরত্বগুলো এই n তম উজ্জ্বলের যদি এই পজিশন থেকে মাপো, তাহলে এদিক থেকে যদি গুণে যাও, এদিকে গুণে যাও, তাহলে এটা n তম উজ্জ্বলের শুরু বলা যায় না? জি স্যার। ঠিক পরের উজ্জ্বলের শুরু থেকে ধরলে শুরু, অথবা তুমি মাঝখান থেকে ধরলে মাঝখান, এই যে এটা। অথবা এই শেষ থেকে যদি ধরো তাহলে শেষ। মাপার নিয়ম এটা।
কি বলছি বলো তো? এই যে একটা উজ্জ্বলের ডোরাগুলোর শুরু ধরলে ব্যবধান তুমি ছোড়া। মাপলা, মাঝখান থেকে ধরলে মাঝখান পর্যন্ত যেতে হবে। জি স্যার। দশা এক শুরু থাকা থেকে লাগবে। শুরু থেকে ধরলে শুরু পর্যন্ত যেতে হবে, শেষ থেকে ধরলে শেষ পর্যন্ত। তুমি যেভাবেই ধরো না কেন, দেখো এইটুকের দূরত্ব, এইটুকের দূরত্ব, এইটুকের দূরত্ব সব কিন্তু সেম। স্যার এই ডোরাগুলো খুবই ক্ষুদ্র হয় না? অবশ্যই মিলিমিটার পর্যায়ে হয়, মাইক্রোস্কোপ দিয়ে মাপতে হয়, খালি চোখে মাপা যায় না। ও আচ্ছা স্যার। এখন দেখো, তোমার ডোরার ব্যবধান মাপতে বললে তুমি সবসময় এই মাঝখান থেকে মাঝখান ধরে মাপলেই সবচেয়ে ভালো হয়, হ্যাঁ, তাহলে আর ঝামেলা হবে না। আমি কি বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। তাহলে এই যে দেখো, পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা মাঝখান থেকে মাঝখান পর্যন্ত ধরি, এখানে কয়টা ডোরা আছে দেখো তো? 2টা স্যার। এই জায়গা থেকে এই ডোরা এই পর্যন্ত যদি হিসাব করো, 2টা ডোরা আছে না? জি স্যার। দেখো, কালো একটা পুরা আছে, যে কালো পুরাটা আছে, আর সাদার এখান সাদা থেকে অর্ধেক অর্ধেক। অর্ধেক অর্ধেক, তাহলে অর্ধেক অর্ধেক মিলে আরো একটা, জি স্যার। তাহলে টোটাল ডোরা আছে 2টা। তাহলে আমরা কি বলতে পারি ডেল এক্স ইজ ইকুয়াল ল্যামডা ডি বাই এ? এটাকে ডোরার ব্যবধান বলেছি, পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব বলেছি। এটাকে তাহলে কি বলা যায় 2টি ডোরার প্রস্থ? জি জি স্যার, স্যার বলা যায়। বলা যায়। জি স্যার। এটার পাশে টান দিয়া ওই কথাটাও লিখে রাখো যে 2টি ডোরার প্রস্থ। 2টি ডোরার প্রস্থ লিখেছ? জি স্যার। জি স্যার। এই তোদের কোনো কনফিউশন থাকলে আমাকে বলবি, আমি অনেক ডিপলি এবং ডিটেলস পড়াচ্ছি। কোনো সমস্যা থাকলে বলবি, না হয় অঙ্ক পারবি না। আচ্ছা, এই যে ঘটনাগুলো তুমি বললা, এটা কি সব উজ্জ্বল ধরে আলোচনা করছো না? জি জি স্যার। স্যার। জি স্যার। ঠিক সিমিলার ঘটনাগুলো আমরা কি অন্ধকার ধরে আলোচনা করতে পারবো? জি জি স্যার, স্যার। জি স্যার পারবো। কোথায় চেঞ্জ আসবে সালেক বলো তো? স্যার এন এর ক্ষেত্রে। এন এর জায়গায় এন ল্যামডা লিখছিলা, ওখানে কি লিখবা? 2n প্লাস মাইনাস 1 ল্যামডা বাই 2, নাকি? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে সব জায়গায় কন্ডিশন চেঞ্জ করার পরে n তম অন্ধকার বের করবা, n মাইনাস 1 তম অন্ধকার বের করবা, বিয়োগ করলে দেখবে এটাই আসবে। বাসায় চেক করে দেখো, ওটা আমি করাবো না। আচ্ছা, লেখো, সুতরাং যে কোনো একটি ডোরার প্রস্থ, যে কোনো একটি ডোরার প্রস্থ অবলিক দিয়ে লেখো, পাশাপাশি দুইটি ডোরার মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব একই কথা। একটা ডোরার প্রস্থ যে কথা, পাশাপাশি দুইটি ডোরার মধ্যবর্তী দূরত্ব একই কথা। তাহলে এটা যদি 2টা ডোরার প্রস্থ হয়, 2টা ডোরার প্রস্থ এত, তাহলে একটা ডোরার প্রস্থ কি এটাকে 2 দিয়ে ভাগ হবে না? জি স্যার। জি স্যার। একটা ডোরার প্রস্থ, এটাকে লেখো x ইজ ইকুয়াল ল্যামডা ডি বাই 2। তাহলে বলো, আমরা আলোর ব্যতিচার যখন ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করলাম, যে কোনো একটা ডোরার প্রস্থ কত হবে? ল্যামডা ডি বাই 2 x equals to lambda d by 2. ল্যামডা ডি বাই 2। দুইটা ডোরার প্রস্থ অথবা ডোরার ব্যবধান অথবা পাশাপাশি দুইটা উজ্জ্বল অথবা পাশাপাশি দুটি অন্ধকার ডোরার ব্যবধান হবে ডেল এক্স ইজ ইকুয়াল ল্যামডা ডি বাই এ। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, স্যার এখানে যে পাশাপাশি দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব বলতে কি মানে একটা উজ্জ্বল আর একটা অনুজ্জ্বল এটা বোঝানো হয়েছে? পাশাপাশি দুইটা বলতে তুমি কি বুঝবা? একটা উজ্জ্বল একটা অন্ধকার, বুঝো নাই? জি পাশাপাশি দুইটা ডোরা বলতে তুমি কি বুঝছো, এটা না? জি আগেরটা তো স্যার। এরকম ছিল, দেখো। তাহলে এটার মাঝখান থেকে এটার মাঝখান তুমি দুইটা ডোরা পাইছিলে না?
জি স্যার। এখন এই দুইটা ডোরার প্রস্থ পাইছিলা কত, ল্যামডা ডি বাই এ। এখন এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কি একটা ডোরার প্রস্থ পেয়ে যাচ্ছ না? জি স্যার, পাচ্ছি। তাহলে একটা ডোরা মানে কি, এই যে এই মাঝখানের এটা, তাহলে একটা হয়ে যাচ্ছে না? হুম। জি স্যার। হ্যাঁ। জি স্যার। অথবা পাশাপাশি দুইটি ডোরার মধ্যবর্তী, তাহলে পাশাপাশি দুইটা কি কি আছে, একটা কালো একটা সাদা, তাহলে এইটুক যেই কথা এইটুক তো একই কথা নাকি? জি স্যার। এই যে পাশাপাশি দুইটি বললে কালোর মাঝখান থেকে সাদার মাঝখান, তাহলে অর্ধেক অর্ধেক মিলে একটা ডোরাই নির্দেশ করবে। জি স্যার। হ্যাঁ, জি স্যার, কথা বুঝতে বল, পেরেছি। কথা বল তাড়াতাড়ি। স্যার বলছেন, জি স্যার, বুঝতে পেরেছি। এবার লেখ, পি বিন্দুতে অন্ধকার ডোরা সৃষ্টি হলে, এই যে এখানে যদি অন্ধকার হয়, পি বিন্দুতে অন্ধকার ডোরা সৃষ্টি হলে, দেখ তাড়াতাড়ি, পি বিন্দুতে অন্ধকার ডোরা সৃষ্টি হলে, তার মানে একেবারে লাস্টে অন্ধকার পাইছিস তাই না? জি স্যার। কেন্দ্রীয় উজ্জ্বল হতে এইখান থেকে এই জায়গার দূরত্ব তাহলে কি হবে? কেন্দ্রীয় উজ্জ্বল হতে n তম অন্ধকার ডোরার দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল হতে n তম অন্ধকার ডোরার দূরত্ব, এটাকে xn প্রাইম ধর, ইজ ইকুয়াল, কি লিখবি বলতো? না, আগে পথ পার্থক্য লেখ। পপা a sin থিটা সমান, আগেরটা কি লিখছিলি, n ল্যামডা লিখছিলি, এটা কি লিখবি? এটা লিখবি না? জি স্যার। ইয়েস স্যার। কথা বুঝিস, এটা লেখা যাবে? জি স্যার, লেখা যাবে। আচ্ছা, তাহলে এটা লেখা গেলে এখন ওই যে থেটা ধরে সাইন থেটা টেন থেটা ধরে আমরা আবার সিমিলার উপায়ে যদি এ সাইন থেটা বের করি, তাহলে সেটা আমরা কি ক্যালকুলেশন করে এক্স এন প্রাইমের মানটা বের করতে পারবো না? এটা পরে লেখ, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে এন তম অন্ধকার ডোরার দূরত্ব এক্স এন প্রাইম ইজ ইকুয়াল, আগেরটা কি লিখছিলি দেখো, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এন তম উজ্জ্বল ল্যামডা এন ল্যামডা ডি বাই এ লিখছিলি না? জি স্যার। এখন পার্থক্যটা কোথায় হবে দেখ, আগেরটা ছিল এন ল্যামডা তাই না উজ্জ্বলের ক্ষেত্রে, জি স্যার। এবার কি হবে? 2n প্লাস মাইনাস 1 ল্যামডা বাই 2। এরকম হবে না ফর্মুলাটা? জি স্যার। দেখ, এন ল্যামডার পরিবর্তে আমরা লিখবো 2n প্লাস মাইনাস 1 ল্যামডা বাই 2, আর ডি বাই এ আগের মতোই থাকবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। আচ্ছা, জি একইভাবে স্যার। আমি যদি বলতাম n মাইনাস 1 তম অন্ধকার, তাহলে এখানে হতো এক্স এন ডাবল প্রাইম ইজ ইকুয়াল 2n মাইনাস 1 প্লাস মাইনাস এ 1 ল্যামডা ডি বাই এ, এরপর এটা থেকে ওটা বিয়োগ করলে দেখবি সে আগের রেজাল্টই আসবে, ওইটা আর আমাদের দেখানোর দরকার নেই। তাহলে এই কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n তম উজ্জ্বলের দূরত্ব হলো xn ইজ ইকুয়াল ল্যামডা ডি বাই এ। এখানে যদি অন্ধকার হয় তার দূরত্ব হবে 2n প্লাস মাইনাস 1 ল্যামডা ডি বাই 2 এ। একটা ডোরার প্রস্থ হলো ল্যামডা ডি বাই 2 এ, দুইটা ডোরার প্রস্থ হলো ল্যামডা ডি বাই এ। এই চারটা সূত্র যদি মনে রাখিস, তোর অঙ্ক জীবনেও ভুল হবে না। স্যার, স্যার এই সূত্রগুলো প্রযোজ্য হওয়ার জন্য চি দুইটা সমান হওয়া লাগবে না? অবশ্যই, এই দুটা সমান না হলে তো সুসংগত উৎস হবে না। আমরা প্রথমেই তো বলছি বিস্তার সমান তরঙ্গ দৈর্ঘ্য এভরিথিং সেম। চির যদি বড় হয়ে যায় তাহলে এটা জি ছোট স্যার। আর এটা বড়, তাহলে বিস্তার চেঞ্জ হয়ে যাবে না? সূত্রও চেঞ্জ হয়ে যাবে। এখন বল, এখানে অনুধাবনমূলক কোশ্চেন আসে যে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় দুইটা যে তরঙ্গ নিয়েছিস তাদের বিস্তার যদি সমান না হয় তাহলে কি সমস্যা হবে? বিস্তার যদি সমান না হয় কি স্যার, সমস্যা? সমদশা আর বিপরীত দশা ঠিক মতো হবে না, মানে উজ্জ্বল আর অন্ধকার ঠিক মতো পাওয়া সমদশা, যাবে না। যেমন সমদশার ক্ষেত্রে আমরা এ সমান লিখবো এ প্লাস এ, তাই না? জি স্যার। তাহলে এই দুটা যোগ সমদশা গুলো যোগ হয়, তাহলে 2a হয়। দেখ, আমরা পড়ছিলাম কি শর্তের মধ্যে। জি স্যার। আর বিপরীত জি দশায় স্যার। যদি হয় তাহলে a মাইনাস a সমান 0 না?
জি স্যার। ইয়েস স্যার। যখন যখন লব্ধি বিস্তার 0 তখন কি অন্ধকার? হ্যাঁ, জি স্যার। আর যখন জি স্যার। সমদশায় তখন উজ্জ্বল ম্যাক্সিমাম উজ্জ্বলতা পাওয়া যায়। আর যদি বিস্তার সমান না হয়, মনে করে এরকম A1 প্লাস A2, তাহলে এখানে উজ্জ্বল পাবি, সমস্যা নেই। কিন্তু অন্ধকারের ক্ষেত্রে A1 মাইনাস A2 এটা কি 0 আসবে? জি না স্যার। 0 যদি না আসে তাহলে কি একেবারে পারফেক্ট অন্ধকার পাওয়া যাবে? না না স্যার। স্যার। বিস্তার শূন্য মানে পারফেক্ট অন্ধকার, এখানে বিস্তার শূন্য হবে না, তার ভ্যালু কিছু থেকে যাবে। তার মানে তখন তুমি বলবা যে সেক্ষেত্রে ব্যতিচার ঘটবে, কিন্তু পারফেক্ট অন্ধকার অঞ্চল পাওয়া যাবে না। জি স্যার, আবছা আলো পাওয়া যায়। আবছা আলো, হালকা ঝাপসা আলো পাওয়া যাবে। ক্লিয়ার? জি স্যার। এগুলো যে অনুধাবনমূলক প্রশ্ন আছে। আমাদের আজকে এটুকুই থাকবে। আমরা ইনশাল্লাহ আগামী তোরা এই ঘটনাগুলো একটু ভালো করে দেখ, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকি কথাগুলো আলোচনা করব। স্যার হ্যাঁ স্যার দুটি সুসংগত উৎস বিবেচনা করে যদি একই ঘটনা স্যার পানির তরঙ্গের ক্ষেত্রে করতে চাই তাহলে কি হবে স্যার? পানির মধ্যে লাইট দিয়ে করতে হবে, পানিতে লাইট ফেলবা হবে না না। না স্যার, স্যার পানির ওয়েভে যদি করতে চাই পানির যে পানির ওয়েভে তরঙ্গ বললে সেখানে তো উজ্জ্বল আর অন্ধকার হবে না, সেখানে হবে সুস্পন্দ বিন্দু নিষ্পন্দ বিন্দু, বা তোমার বিস্তার বেশি, ঢেউ বেশি হবে, ঢেউ কম হবে, এরকম হবে। স্যার একেবারে ঢেউ থাকবে না এমন অঞ্চল সৃষ্টি হবে যদি সুসংগত হ্যাঁ উৎস হ্যাঁ হবে, থাকে? অবশ্যই হবে, অবশ্যই হবে। আচ্ছা স্যার। শুধু পানি কেন, তুমি একটা সুতার মধ্যে দোল দাও, ওই সুতার মধ্যে সেম ঘটনা ঘটবে। ওকে, তোমাদের যাদের পেমেন্টটা বাকি আছে একটু ক্লিয়ার করতে হবে, এবং তোমরা পার্সোনালি নগদ থেকে একটু পাঠানোর চেষ্টা করো। পার্সোনাল বিকাশ থেকে ভালো, আর দোকান থেকে দিলে নগদ থেকে দিবা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।